মাঝরাতে এই ঘটনা এটা ঘটিয়েছেন তৃণমূলের হনুমান বাহিনী। এ নিয়ে কোনো সন্দেহ নেই। আন্দোলনটাকেই কালিমা লিপ্ত করো। প্রমাণ হয় তাদের কাছে আগাম বলা ছিল এরকম একটা ঘটনা ঘটলে হোমিসাইডকে ডাকবে। এবং এ রাজ্যের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে তথ্য লোপাটের যে ঘটনা তো নতুন নয়, আমরা সারদা মামলায় দেখেছি। ফরেন্সিক এক্সপার্ট বলেছেন, তিনি পোস্টমর্টম সরকারি ডাক্তার, তিনি আমাকে দায়িত্ব নিয়ে বলেছেন যে বিকাশবাবু এই ঘটনা একজনের পক্ষে ঘটানো সম্ভব নয়। পুলিশ আদালতে সওয়াল করাচ্ছিলেন যে এটা একজন করতে পারে, আর সেই একজন পুলিশ বলছেন মুখ খুলছে না। আমি দেখলাম তো বিনীত গোয়েল বলেছেন, এবং মুখ্যমন্ত্রী বললেন আসল অপরাধী ধরা পড়েছে। মুখ্যমন্ত্রী জানেন আসল অপরাধী, তাহলে মুখ্যমন্ত্রীকে প্লটটা ঠিক করে রেখেছিলেন। এবং যেভাবে আপনাদের কাছে আমি বললাম এই সমস্ত ঘটনাকে যদি এইভাবে চুলচেরা বিশ্লেষণ করা যায় তাহলেই সূত্রটা বেরোবে, এবং তা না হলে এটা খুব কঠিন কাজ। কাজটা অত সহজ নয়, এবং এই কাজটা সহজ যাতে না হয় সেজন্যেই হামলাটা হয়েছে। তো দর্শকরা তো উৎসাহিত হয়েছেন। যেমন আরেকজন দেখলাম আমাদের ফোগাট সম্পর্কে বলেছেন জামা কাপড় খুলে ফেললে তো 100 গ্রাম ওজন কমে যেত। এই যে নারী বিদ্বেষী একটি ধারণা, পুরুষতান্ত্রিক ব্রাহ্মণ্যবাদী চিন্তা, তার প্রতিফলন পশ্চিমবঙ্গে খুব ভালোভাবে বাস্তবায়িত হচ্ছে। এখন সমস্ত চিকিৎসকেরা, শুধুমাত্র ইন্টার্ন বা ছাত্ররা নয়, তারা আজকে নিরাপত্তাহীনতায় ভুগছেন। নমস্কার দর্শক বন্ধুরা, দেশের ৭৮তম স্বাধীনতা দিবসের দিনে আজকে একটাই সকলের দৃষ্টি, সেটি হচ্ছে আর.জি. কর এবং আর.জি. কর কাণ্ড। অতীতের বিষয়গুলো নিয়ে আমরা অনেকেই জেনে গেছি, সে নিয়ে নানা রকমের আলোচনা পর্যালোচনা শুনেছি। গতকাল যখন এই ঘটনার প্রতিবাদে সারা রাজ্য জুড়ে, কলকাতা শহর জুড়ে সাধারণ মানুষ পথে নেমেছিলেন, মহিলারা যখন রাস্তার দখল নিয়েছিলেন, ঠিক সেই সময় 12টা বাজবার একটু মাত্র পরপরই আর.জি. করে আবার নতুন করে অশান্তি, এবং অশান্তি এমন একটা পর্যায়ে পৌঁছালো যে শেষ পর্যন্ত পুলিশকে আশ্রয় নিতে হলো আর.জি. কর হাসপাতালের রোগীর কম্বলের তলায় এবং বাথরুমে। আচ্ছা, এরকম কেন ঘটলো? কারা করালো এরকম ঘটনা, না কারা করলো এরকম পরিস্থিতি? যাই হোক, এই বিষয়টি নিয়ে জানতে আজকে আমরা মুখোমুখি হয়েছি বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। স্যার, ইমেজ বেঙ্গলে স্বাগত। প্রথমেই নমস্কার স্যার। অত্যন্ত দুর্ভাগ্যজনক, দেশের স্বাধীনতা দিবসের দিনে আমাদের এই নিয়ে আজকে আলোচনা করতে হচ্ছে, কিন্তু আলোচনা ছাড়া আজকে বোধহয় মানুষের এ নিয়ে কোনো প্রশ্ন নেই। একটাই প্রশ্ন যে গতকাল যখন মহিলারা রাস্তার দখল নিয়ে নিলেন, আমরা দেখেছি সারা রাজ্য জুড়ে, তো সেই অবস্থায় 12টা বাজার ঠিক কিছু কিছু পরেই 35-36 জনের একদল দুষ্কৃতী তারা হামলা চালালো এবং ভেঙে দিল এমার্জেন্সি ওয়ার্ড। নার্সরা সকলে ভীত সন্ত্রস্ত, পুলিশরা শেষ পর্যন্ত রোগীর কম্বলে। এটা আপনারা বিস্মিত হচ্ছেন, আমি আদৌ বিস্মিত নই। যারা হামলা করেছেন তারা পুলিশের অনুমতি সাপেক্ষেই মুখ্যমন্ত্রীর নির্দেশে কুণালবাবুর তার বাহিনীর নেতৃত্বে হামলাটা হয়েছে। যদি আপনারা ঘটনা পরম্পরা বিশ্লেষণ করেন, আমরা তো সবসময় ঘটনা পরম্পরার মধ্য দিয়ে সিদ্ধান্তে পৌঁছতে চাই। দেখবেন আর.জি. কর হাসপাতালে একজন মধ্যবিত্ত ঘরের একজন তরুণী, তিনি চিকিৎসক, 36 ঘন্টা নাকি কাজ করেছেন, তার তিনি বিশ্রামের আশায় সেমিনার রুমে ঢুকেছিলেন, সেখানেই বীভৎস কাণ্ড ঘটে গেল। শহরের বুকে আর.জি. কর হাসপাতাল অন্যতম ব্যস্ততম হাসপাতাল, যেখানে 24 ঘন্টায় প্রায় জনমানবের যাতায়াত আছে, সেখানে এই ঘটনা ঘটে গেল। সেখানকার প্রিন্সিপাল কিছু জানেন না, দায়িত্বপ্রাপ্ত কেউ কিছু জানেন না, ওখানে পুলিশ আউটপোস্ট আছে তারা কেউ কিছু জানেন না। হঠাৎ থানা থেকে নয়, ফোন গেল হাসপাতাল কর্তৃপক্ষ থেকে এই অভাগিনীর মা বাবার কাছে যে আপনার মেয়ে, প্রথমে বললেন অসুস্থ। তারা যখন জিজ্ঞাসা করেন কী ধরনের অসুস্থতা বলুন, তার খানিকক্ষণ পরে ফোন করে বললেন আপনার মেয়ে আত্মহত্যা করেছে। ওই রকম একটি ঘটনাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার যে পরিকল্পনা, এটা তো হঠাৎ মাথা থেকে আসেনি, এটা পূর্বে কিছু ধারণা ছিল, এবং তার ওই মরদেহটাকেও লোপাট করে দেওয়ার একটা পরিকল্পনা ছিল। সেটাকে কিন্তু লড়াই করে রুখেছিল যুব ফেডারেশনের ছেলেরা। আপনারা দেখেছেন মীনাক্ষী এবং ধ্রুবজ্যোতি সহ ওদের সমস্ত কর্মীরা গিয়ে তারা পুলিশের প্রতিরোধের মুখোমুখি দাঁড়িয়ে রুখেছেন।
চিকিৎসকেরা ওখানে বিক্ষোভ করছেন, ইন্টার্নরা বিক্ষোভ করছেন, গোটা আরজিকর চত্বর বিক্ষোভে ধুমায়িত। মহিলারা গেছেন, বিক্ষোভ করছেন। 3 দিন ঘটে গেল, কোনো ঘটনা ঘটেনি। আমরা যেই কলকাতা হাইকোর্টে মামলা করে 3টের সময় সিবিআই তদন্তের জন্য হাইকোর্ট নির্দেশ দিলেন, পুলিশকে বললেন সমস্ত তথ্য তুলে দাও, সেদিনই সন্ধেবেলা বেহালা কিংবা চেতলায় কোথায় কোনো একটা মিটিংয়ে মাননীয়া বললেন যে 3 দিন তোমাদের আন্দোলন হয়েছে, আমি কিছু বলিনি, এবার প্রত্যাহার করো, এবার আমি আমার বাহিনীকে নামিয়ে দেব, আমার হনুমান বাহিনী এবার রাস্তায় নামবে। এবং সেখানে তিনি অনর্গল আমার বিরুদ্ধে ব্যক্তিগতভাবে এবং আরও কিছু রাজনৈতিক দলের নাম করে যথারীতি তা স্বভাবসিদ্ধ কুৎসা করুন। সেদিন রাত্রি 12টার সময় হঠাৎ বাইরে থেকে কিছু লোক এলেন। তারা কিভাবে এলেন? তারা ট্রাকে করে এলেন। তাদের ট্রাকে করে কারা নিয়ে এলো? এই রাজ্যে ট্রাকে করে কিছু লোককে আনছেন পুলিশের পয়সা খরচা করে। তৃণমূল ছাড়া কারো ক্ষমতা নেই, এবং যেখানে ওই রকম উত্তেজিত অবস্থা, পুলিশ আউটপোস্ট রয়েছে সবই। তারা এলেন, এসেই আন্দোলনের মঞ্চগুলোকে ভাঙলেন। কেন তাদের নেত্রী বলেছেন যে আন্দোলন 3 দিন হয়ে গেছে, আর নয় অনেক, এবার আমার হনুমান বাহিনী নামবে। হনুমান বাহিনী প্রথম পর্ব নেমে গেল, ভাঙচুর করা হলো। এখন ভাঙার একটা উন্মত্ত নেশা আছে, তারা তো নেশাগ্রস্ত হয়ে এসেছিলেন। তারা জানেন না যে হাসপাতালে কোনটা ইমার্জেন্সি ওয়ার্ড, সেখানে কি কাজ হয় ইত্যাদি তার জানার কথা না। কিন্তু যারা বিক্ষোভ করছিলেন, ছাত্ররা, এসএফআই কর্মীরা, ডিওয়াইএফের কর্মীরা, তাদের মধ্যে চিকিৎসকেরা আছেন, তারা জানতেন কোনটা ইমার্জেন্সি ওয়ার্ড। তারা কিন্তু ইমার্জেন্সি ওয়ার্ড বা হাসপাতালের ভেতরেও ঢোকেননি। এমনকি যখন সিবিআই তদন্তের জন্য আদালত নির্দেশ করলেন সন্ধে 6টা, আমার মনে আছে আমি তখন আরজিকর হাসপাতালে যাচ্ছি বিক্ষোভে ভাষণ দেওয়ার জন্য, মাঝপথে শুনলাম যে জায়গায় ঘটনা ঘটেছে সেমিনার রুম, সেটাকে ভেঙে ফেলা হচ্ছে। আমি যখন পৌঁছলাম তখন দেখি ছাত্রযুব নেতৃত্বই তারা গিয়ে কর্তৃপক্ষকে বাধ্য করেছেন ওই ভাঙা বন্ধ করতে। যদি ভাঙাটাই তাদের লক্ষ্য থাকবে তাহলে তারা তখনই ভেঙে গুড়িয়ে দিতে পারতেন। তারা আটকালেন, সবার হলো, সব চলে আসা হলো। তারপর মাঝরাতে এই ঘটনা এটা ঘটিয়েছেন তৃণমূলের হনুমান বাহিনী, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এবং তারা এটা করেছেন কেন? তারা করেছেন সাক্ষী লোপাটের তাদের একটা পরিকল্পনা ছিল। আর কি পরিকল্পনা ছিল? তারা ভাবতে পারেননি যে এই আন্দোলনটা এতটা প্রভাব ফেলবে, শুধু পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গের বাইরে পর্যন্ত মানুষের মধ্যে একটা ঘৃণা তৈরি হয়েছে, ক্ষোভ তৈরি হয়েছে। বিদেশেও মহিলারা রাস্তায় নেমে গিয়েছেন। বহু মহিলা আমি যাদের কখনোই আন্দোলনের কথা শুনিনি, বরং আন্দোলন করলে নাকশিট করতেন, তারা ফোন করে বলছেন কোথায় কোথায় হচ্ছে আমরা যাব। এই জায়গায় দাঁড়িয়ে ওদের পরিকল্পনা হলো যে গোটা আন্দোলনটাকেই কালিমা লিপ্ত করো, তার সূচনা। পুলিশ কমিশনার কি বললেন আমি যতটুকু শুনেছি, যদি ভুল না শুনে থাকি, তিনি বলছে আমাদের কাছে খবর ছিল, আমরা কি করব, 50 জায়গায় বিক্ষোভ হচ্ছে। আরজিকর ওই রকম একটা উত্তেজনাপূর্ণ টকবকে জায়গা, যেটা বিক্ষোভের প্রাণকেন্দ্র, সেখানে তিনি পুলিশি ব্যবস্থা করতে পারলেন না। তিনি বলছেন কি আমার লোক লস্কর নেই, ঠিক এই কথা তিনি বলেছেন, আমার অত লোক লস্কর নেই। তারপরেও কিন্তু পুলিশ কমিশনার তিনি আছেন। স্যার আরেকটা প্রসঙ্গ, সেটা হচ্ছে তিনি বলেছেন যে সাংবাদিক এবং কিছু মিডিয়া, সোশ্যাল মিডিয়ার কারণেই এইরকম ঘটনা ঘটেছে। হ্যাঁ, তা তো তিনি বলবেনই। তিনি বলবেনই কেন? তাকে তো তার মন্ত্রীকে রক্ষা করতে হবে, তার অপদার্থতার একটা আড়াল তৈরি করতে হবে। ঘটনা কি ঘটেনি সোশ্যাল মিডিয়া জানাবে না? ওরা তো মেয়েটার বডি জ্বালিয়ে দিতেন, কে জানতো? পুলিশ আউটপোস্ট যখন জেনেছে, ঘটনা ঘটার পরে পুলিশ আউটপোস্ট ওখানে একটা আছে, তারা জেনেছে, তারা থানায় খবর দিয়েছে। পুলিশ আউটপোস্ট থেকে থানায় খবর যেতে 20 মিনিট সময় লেগেছে। থানা তখন সঙ্গে সঙ্গে পুলিশ ফোর্স নিয়ে এসে তদন্ত করার পরিবর্তে তারা হোমিসাইডকে ডেকেছে। এই সমস্ত ঘটনা থেকে কী প্রমাণ হয়? প্রমাণ হয় তাদের কাছে আগাম বলা ছিল এরকম একটা ঘটনা ঘটলে হোমিসাইডকে ডাকবে আগে। এবং এ রাজ্যের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে তথ্য লোপাটের যে ঘটনা আপনারা জানেন, সারদা মামলায় কলকাতা হাইকোর্ট যখন সিট গঠন করে দিলেন, যার মাথার উপরে ছিলেন তৎকালীন পুলিশ কমিশনার, আমরা তার বিরুদ্ধে সুপ্রিম কোর্ট গেলাম। সুপ্রিম কোর্ট বললাম সমস্ত ট্রান্সফার করে সিবিআইকে। সিবিআই তদন্ত করতে গিয়ে দেখলেন পুলিশ কমিশনার তিনি সিটের প্রধান হিসেবে বহু তথ্য লোপাট করেছেন মমতাকে বাঁচাবার জন্য। কমিশনার পুলিশকে জিজ্ঞাসাবাদ করতে সিবিআই এসেছিল, মুখ্যমন্ত্রী রাস্তায় নেবে, তখন তিনি 3 দিন ধরে ওখানে মন্ত্রিসভা চালিয়েছেন, নাটক করেছেন। অতএব তথ্য লোপাট, দুর্নীতি, পুলিশ প্রশাসন, মুখ্যমন্ত্রী, এদের মধ্যে একটা অপূর্ব মেলবন্ধন আছে।
সেই মেলবন্ধনের অপকীর্তি এই আর.জি. কর হাসপাতালের ঘটনা। ঠিক মতো যদি তদন্ত হয়, আমি আপনাদের বলতে পারি তৃণমূলের নেতারা মায় কুণালবাবু পর্যন্ত এই ঘটনার সঙ্গে যুক্ত গ্রেপ্তার হবেন। এটা একজন চিকিৎসক, সেখানকার কর্মরত চিকিৎসক, তিনি তার অভিজ্ঞতার কথা বলছেন। তার এই অভিজ্ঞতা হয়েছে, তিনি আজকে আতঙ্কিত, এত ভীত, এত সন্ত্রস্ত যে কী হতে চলেছে। এবং আমি যে বললাম ঘটনার পরম্পরা যদি বিশ্লেষণ করা হয়, তাহলে এটা হঠাৎ ঘটে যাওয়া ব্যাপার তো নয়, যে হঠাৎ আপনাকে দেখে এমন উত্তেজনা হলো আপনাকে ধর্ষণ করে দিলাম, তা তো নয়। এটা তার উপর যে ঘটনা ঘটেছে, আমাকে একজন ফরেন্সিক এক্সপার্ট বলেছেন, তিনি পোস্টমর্টম সরকারি ডাক্তার, তিনি আমাকে দায়িত্ব নিয়ে বলেছেন যে বিকাশবাবু, এই ঘটনা একজনের পক্ষে ঘটানো সম্ভব নয়। পুলিশ আদালতে সওয়াল করাচ্ছিলেন যে এটা একজন করতে পারে, আর সেই একজন পুলিশ বলছেন মুখ খুলছে না। আমি দেখলাম তো বিনীত গোয়েল বলেছেন, এবং মুখ্যমন্ত্রী বললেন আসল অপরাধী ধরা পড়েছে। মুখ্যমন্ত্রী জানেন আসল অপরাধী, তাহলে মুখ্যমন্ত্রীকে প্লটটা ঠিক করে রেখেছিলেন। অনেক প্রশ্ন এসে যাবে, এবং সেই জন্যই এরা তদন্তে ভয় পাচ্ছেন বলেই ওই হাঙ্গামা, গুন্ডামি, বদমাইশি করা হয়েছে সমস্ত তথ্য লোপাট করে দেওয়ার জন্যে। স্যার, শেষ 3-4 দিন যাবৎ আমরা দেখেছি যে সেই রকমভাবে তদন্ত কিছু এগোয়নি। যখন সিবিআই তদন্ত ভার নিয়ে নিল, তারপর তদন্ত একটা মুখে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু তবুও প্রশ্ন থেকে যাচ্ছে যে যেহেতু এই ধরনের ঘটনার ক্ষেত্রে একটা বায়োলজিক্যাল এভিডেন্সের বিশাল বড় গুরুত্ব থাকে, তো আদৌ কি এই তদন্তর অবস্থানটা কোথায়? মানে আপনি তো এই ঘটনার আইনজীবী, আমি সেই প্রসঙ্গে আপনার কাছে জানতে চাই। দেখুন, আমি বলি, যদিও যেটা ওরা বলছেন যে আমরা সমস্ত ফরেন্সিক রিপোর্ট রেখেছি, যদি সেটা আদৌ করে থাকেন, সেখান থেকে যদি কিছু বিজ্ঞানসম্মত বিশ্লেষণ করে ওরা খুঁজে পান, তা না হলে এটা সম্পূর্ণ পারিপার্শ্বিক সাক্ষ্যর ওপর নির্ভর করেই হবে, যাকে বলা হয় সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স। এবং যেভাবে আপনাদের কাছে আমি বললাম, এই সমস্ত ঘটনাকে যদি এইভাবে চুলচেরা বিশ্লেষণ করা যায়, তাহলে সূত্রটা বেরোবে। এবং তা না হলে এটা খুব কঠিন কাজটা অত সহজ নয়। এবং এই কাজটা সহজ যাতে না হয়, সেজন্যেই হামলাটা হয়েছে। ওই সমস্ত সিসিটিভি ভেঙে ফেলা ইত্যাদি, ওরা তো আর জানে না কোন সিসিটিভি, ওরা তো মত্ত অবস্থায় এসে টাকা নিয়ে এসছে খুন করতে, ওরা আবল তাবল ভেঙে চলে গিয়েছে। এই তৃণমূল দলকে সমস্ত ক্ষতিপূরণ দিতে হবে আইনত, যদি ঠিকমতো তদন্ত হয়। আমি এটা আবারও বলি, অত্যন্ত প্রত্যয়ের সঙ্গে বলি, এই ঘটনাটি ঘটিয়েছে তৃণমূল কংগ্রেস তার গুন্ডা বাহিনীকে জড়ো করে। স্যার, গতকাল যে ছবি মহানগরের রাজপথে আমরা দেখেছি, সত্যি কথা বলতে সেই ছবি আমাদের একটা অন্য চিত্র, মানে অন্য স্বাধীনতার প্রাক্কালের মুহূর্ত ধরা দিয়েছে। আমরা যখন কালকে কভারেজে গিয়েছি, সেখানে দেখেছি যে বৃদ্ধ মা, বৃদ্ধ বাবা, ছোট ছোট বাচ্চা সন্তানকে নিয়ে একজন মা, এবং অনেক পুরুষও ছিলেন নিশ্চিতভাবে, যারা ন্যায় বিচারকামী, তারাও কিন্তু রাজপথে হাঁটছেন। সেখানে বৃষ্টি পড়ছে, অন্ধকার, কোনো কিছু মানে বাধা মানেনি। স্যার, এই যে পুরো বিষয়টা, এটাকে কিভাবে দেখছেন? দেখুন, 2011 সালের পর থেকে যদি আমরা বিশ্লেষণ করি, ধর্ষণের মাত্রা বেড়ে গিয়েছে, এবং ধর্ষণ হলে প্রশাসনের পক্ষ থেকে তাকে অগ্রাহ্য করার প্রবণতা আছে। ছোট ঘটনা বাচ্চারা করে ফেলেছে, টাকা দিয়ে দাও। এ রাজ্যের মুখ্যমন্ত্রী তো ধর্ষণের একটা মূল্যায়ন করে দেখেছেন, নিজেই বলেছেন 18 বছর বয়স হলে এত টাকা, 20 বছর বয়স হলে এত টাকা, ইত্যাদি ইত্যাদি। তো ধর্ষকরা তো উৎসাহিত হয়েছেন, এবং আপনি শুনলে বিস্মিত হয়ে যাবেন। আমার কাছে অনেক অভিযোগ আসে, এই রকম এলাকায় গ্রামে গ্রামে যখন ধর্ষক হয়, পার্টি অফিসে ডেকে পাঠায়, এফআইআর করবেন না। এফআইআর করে কী হবে, আমাদের সঙ্গে বসুন, আমরা আপনাকে টাকা দিচ্ছি, মিটিয়ে নেব। একজন মহিলা দুঃখ করে আমাকে বলেছিলেন যে তারা বলছেন যে এবারটা টাকা দিয়ে মিটিয়ে নিন, আবার যদি আপনাকে ধর্ষণ করে তখন আইনের ব্যবস্থা নেবেন। আপনারা জানেন না যে পশ্চিমবঙ্গে কোথায় চলে গেছে। এই চাকচিক্য ঢক্কানিনাদের প্রচার হয়, কিন্তু পশ্চিমবঙ্গের ভেতরে ফোপড়া হয়ে গেছে। কোন পশ্চিমবঙ্গ? যেই পশ্চিমবঙ্গ রামমোহন, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথকে নিয়ে আমরা গর্ব করি, নারী মুক্তি আন্দোলনের দিশারি যারা, সেই পশ্চিমবঙ্গে আজকে নাবালিকা বিয়ে বেড়েছে। আপনারা তথ্য রাখেন কি? নাবালিকা পাচার বেড়ে গেছে। আমরা কন্যাশ্রী বলে ঢাক পেটাই, এখনও মূল্যায়ন হয়েছে এই কন্যাশ্রীর পরিণতি কী হয়েছে, রূপশ্রীর পরিণতি কী হয়েছে? এই রূপশ্রী ব্যাপারটাই তো একটা অত্যন্ত নারী বিদ্বেষী ধারণা, রূপের সঙ্গে নারীর সম্পর্ক।
এ তো সে মনুবাদী চিন্তারই প্রতিফলন, যে নারী মানেই ভোগ্যপণ্যা, তারই পরিণতি হয়েছে এটা। এগুলোকে অস্বীকার করা যাবে না। এগুলোকে যদি আমরা বিচ্ছিন্নভাবে দেখি কী হবে? ধরুন কামদুনির ঘটনা, কত লম্বা চওড়া বক্তৃতা করেছিলেন, মানুষ কত বিক্ষোভ করেছে। এখন কি বলছেন হাইকোর্ট? যে তদন্তেই যথেষ্ট খামতি রয়েছিল। সুতরাং এগুলো রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে যখন একজন রাজ্যের প্রধান তিনি ধর্ষণকে খুব স্বাভাবিক, সর্দি কাশির মতো বলেছিলেন, তাই না? সর্দি কাশির মতো বলেছিলেন। এরকম কোন এক মনুবাদী নেতা বলেছিলেন যে ইফ ইউ ক্যানট এন্ডিওর ইউ ক্যান এনজয়, ওই একই ধারণা। যেমন আরেকজন দেখলাম আমাদের ফোগাট সম্পর্কে বলেছেন, জামা কাপড় খুলে ফেললে তো 100 গ্রাম ওজন কমে যেত। এই যে নারী বিদ্বেষী একটি ধারণা, পুরুষতান্ত্রিক ব্রাহ্মণ্যবাদী চিন্তা, তার প্রতিফলন পশ্চিমবঙ্গে খুব ভালোভাবে বাস্তবায়িত হচ্ছে। যে পুলিশ মন্ত্রী, অথচ সেই পুলিশের কাজের জন্যই তাকে আগামীকাল থেকে ধর্নায় যেতে হচ্ছে। এগুলো নাটক তো, বুঝতে পারছেন না? উনি পুলিশ মন্ত্রী, উনি স্বাস্থ্যমন্ত্রী, উনি মুখ্যমন্ত্রী। উনি যদি বলেন যে পুলিশ ব্যর্থ, তাহলে উনি পদত্যাগ করুন, কমিশনার পুলিশ, ডিজি পুলিশকে তাড়িয়ে দিন যে তোমরা ব্যর্থ। এটা কি নাটক করে? লোকে ভাববে আরে তিনি পুলিশ মন্ত্রী হয়ে তিনি রাস্তায় নেমেছেন। এটা কত বড় অপমান সাংবিধানিক প্রশাসনিক ব্যবস্থার বিরুদ্ধে, কত বড় একটা চক্রান্ত, বুঝতে পারছেন না? আমি তো বলি এটা একটা ভবিষ্যতের পক্ষে একটা খুব বড় চক্রান্ত। সাংবিধানিক কাঠামোর উপর মানুষের আস্থা নষ্ট করার একটা চক্রান্ত। সরকারের ভূমিকাটা কি? যে প্রশাসনের যে সমস্ত দপ্তররা আছে তাদের ভুলভ্রান্তি হলে সরকার অভিভাবক, তারা ঠিক করবেন। আমরা এখানে দেখেছি সরকার দুর্নীতিকে লালন পালন করেন। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সরকার সিদ্ধান্ত নিচ্ছেন আমি বেআইনি পদ তৈরি করব, কেন? যারা চাকরি বেআইনিভাবে পেয়েছে তাদের চাকরি যেন না যায়। তাহলে আমি যদি দেখি আমার মাথায় যিনি আছেন তিনি মহা খ্যাতিমান চোর, তা আমি কি করব? আমাকে বহু ব্যুরোক্র্যাটরা, টপ লেভেলের ব্যুরোক্র্যাটরা বলেছিলেন, দেখো মন্ত্রী যদি করাপ্ট না হয়, ব্যুরোক্র্যাট করাপ্ট হয় না। ব্যুরোক্র্যাটরা যখন বলে মন্ত্রী করাপ্ট, তখন তারাও মনে করে তাহলে আমাদের এটা রাস্তা। যখন এরা বুঝে গেছে যে মন্ত্রী করাপ্ট, সমস্ত মন্ত্রী সবলরা টাকা পয়সা দিয়ে কাজ করে, 2জন মন্ত্রী জেলে আছেন, আরও কতজন মন্ত্রী জেলে যাবেন আগামী দিনে কেউ জানে না। স্যার, সব থেকে যেটা সেন্সিটিভ বিষয়, আরজিকর হাসপাতাল, ওখানে রোগীরা রয়েছে, ওখানে নার্সরা রয়েছে, কর্তব্যরত নার্সরা, দুষ্কৃতীরা আবার বলে গেছে যে আবার আমরা কালকে আসবো। তাই তো, তার কারণ আন্দোলন করতে মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন না, 4 দিন আন্দোলন করেছে, ব্যাস এবার আমার হনুমান বাহিনীকে রাস্তায় নামিয়ে দেবো। তো হনুমান বাহিনী তো করবে, বলে গেছেন। এর বুমেরাং হয়ে যাচ্ছে। এখন সমস্ত চিকিৎসকেরা, শুধুমাত্র ইন্টার্ন বা ছাত্ররা নয়, তারা আজকে নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা বুঝতে পারছেন তাদের পেশার মর্যাদাকে নষ্ট করে দেওয়া হচ্ছে। সকলে ঐক্যবদ্ধ হয়েছেন, আমার ধারণা সকলে ঐক্যবদ্ধ হবেন এবং মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। এখানে আজকে চিকিৎসা পরিষেবা যদি বন্ধ হয়ে যায়, মানুষ ক্ষতিগ্রস্ত হবে। শুধু আমাকে পরিষেবা দাও বললে হবে না, পরিষেবা যারা দিচ্ছেন তাদের নিরাপত্তা দেখার দায়িত্ব আমার। এই বোধটা যখন আমাদের আসবে, তখনই দেখবেন সমাজ সুস্থভাবে চলবে। ওরা ধর্ষণ করে উপভোগ করবেন, আর যারা প্রতিবাদ করবেন তাদের তো নাটকই। তুমি প্রতিবাদ করলেই, প্রতিবাদের মানুষের তো কোনো রাজনৈতিক পরিচয় থাকে না। আজকে একজন নারীকে ধর্ষণ করলে পরে যে কোনো চেতনা সম্পন্ন মানুষ নিয়ে যে রাজনীতি করুন প্রতিবাদ করবেন। তাই যারা ধর্ষক তারা ধর্ষণ বিরোধী সবাইকেই বলবেন একজোট। অতএব এতে খুব বিস্মিত হওয়ার কিছু নেই। আমরা লড়াই করছি, যেহেতু ওখানে যুবরা আটকে দিয়েছিলেন, তাই খুব বামেদের বিরুদ্ধে। দেখেন না মুখ্যমন্ত্রী বক্তৃতায় আমাকে এক গাদা গালাগালি করেছেন, স্বভাবত করেছেন। ওদের ক্ষোভ যে আমরা লড়াই করে কেন এটা মানুষের সামনে আনছি, কেন লড়াই করে আমরা ওদের সমস্ত অপকর্মকে উন্মোচিত করছি, তাই ওদের ক্ষোভ। আর তা না হলে ও রামের সঙ্গে ওদের অনেক গোপন যোগাযোগ আছে, বুঝতে পারছেন না? রামের হাত ধরে মন্ত্রী হয়েছেন, রামের হাত ধরে মন্ত্রিসভায় ছিলেন, রেলমন্ত্রী হয়েছিলেন। আজকে রাম রাম বললে হবে?